হ্যালো লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সত্যজিৎ রায়ের গোয়েন্দা গল্প জয় বাবা ফেলুনাথ রহস্যের শেষ পর্ব পাঠ করব। আপনাদের গল্পটি কেমন লাগছে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলে শুনতে থাকুন গল্পটি। মঙ্গললালের হাবভাবে স্পষ্টই বোঝা গিয়েছিল যে ফেলুদা যদি তদন্তটি চালাতে যায় তাহলে তাকে হয় ছুরিতে না হয় গুলিতে শেষ করে দেওয়া হবে। অবশ্যই শেষ পর্যন্ত ফেলুদা তার কনসেশন আদায় করে নিয়েছিল যে সে আরেকবার ঘোষাল বাড়িতে যাবে, কারণ হঠাৎ করে তার পক্ষে এই কেসটা ছেড়ে দেওয়া তার জন্য অসম্মানজনক হবে। কিন্তু সেই কথা শুনে মকনলাল তাকে শাসিয়ে দিল যে নিজ দায়িত্বে যেন ফেলুদা তারই গোয়েন্দা রহস্যটি কাজ করে, তার যে কোনো সময় যে কোনো ধরনের ক্ষতি হতে পারে। এটা বলতে খারাপ লাগছে যে এখন পর্যন্ত মকনলালের ফেলুদার উপর টেক্কা মেরে আছে, তবে এটা আমি জানি যে তিনি যত বড়ই প্রতিদ্বন্দ্বী হোক না কেন শেষ পর্যন্ত প্রতিবারই ফেলুদারই জয় হয়েছে। এবারও ঠিক ফেলুদারই জয় হবে। বেশ কিছুক্ষণ পরে গঙ্গার দিকে চেয়ে থেকে ফেলুদা দীর্ঘশ্বাস ফেলে বলল, গণেশটা ঘোষাল বাড়িতেই রয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। নইলে লোকটা আমাকে তদন্ত বন্ধ করার জন্য এতগুলো টাকা উপকার করত না। কিন্তু কথা হচ্ছে সেটা কোথায়, সেটা কেন এখন পর্যন্ত মকনলালের নাগালের বাইরে, কখন কিভাবে সেটা তার হাত করার কথা ভাবছে। আর সবশেষে আরও দুটো প্রশ্ন, কে সেই সিন্দুকটা সরালো, আর ও বাড়ির সঙ্গে কার মকনলালের যোগ আসছে। ফেলুদা পকেট থেকে খাতাটা বের করে মিনিট 5 উল্টে পাল্টে কিছু জিনিস লিখলেন এবং সেটা চিন্তা করলেন। তারপর আমরা বিকালের দিকে ছাই রঙের আকাশে মেঘ করা সেই সময় আমরা বেরোলাম ঘোষালদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে যাওয়ার সময় আকাশটা দেখতে গিয়েই লাল সাদা পেটকাটি ঘড়িটার দিকে চোখ পড়ল। ফেলুদাও দেখছে, কারণ ওর সিঁড়ি ওঠা থেকে থেমে গেল। ঘড়িটা উঠছে যে বাড়ির মাথার উপর সেটা আমাদের চেনা বাড়ি। এটা সেই লাল বাড়ি যার ছাদে শয়তান সিংহে ক্যাপ্টেন স্পার্কের কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল। বাড়ির ছাদে কে শয়তান সিং? না, হ্যাঁ, কোনো সন্দেহ নেই, এ হলো রুকুর বন্ধু সূর্য। সে এক দৃষ্টিতে আকাশের ঘড়িটার দিকে চেয়ে আছে। ঘড়িটাকে সে একটা সুতো দিয়ে একটা ঢিল বেঁধে ঘড়িটাকে নিচের দিকে টেনে নিয়ে আসছে এবং তার ফলে ঘড়িটা বারবার নিচের দিকে চলে আসছে। গধুলিয়ার মোড়ে একটি দোকানে বসে চা খেয়ে আমরা শঙ্কর নিবাসে পৌঁছলাম। তখন প্রায় 4টা বাজে। ত্রিলোচন পাণ্ডে সেলাম ঢুকে ফটক খুলে দিল। আমরা গাড়ির বারান্দায় পৌঁছানোর আগেই সকালের মতো বিকাশবাবু বাইরে বেরিয়ে এসে আমাদের অভ্যর্থনা করলেন। কি খবর, এনি প্রোগ্রেস? ফেলুদা না করলো। শহর দেখে বেড়ালাম সারাদিন। ওরা তো সব বেরিয়েছে। উমানাথবাবুর গাড়িটা দেখলাম না যে, তাছাড়া বাড়িটাও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। কোথায় গেছেন সবাই? সারনাথ। আজ কিছু আত্মীয় স্বজন এসেছেন। দুপুরে খাওয়া দাওয়া শেষে 2টো গাড়ি করে সকলে বেরিয়েছেন। রুকুও গেছে? না, রুকু সারনাথ দেখতে গেছে, দেখা হয়ে গেছে। ও গেছে টারজান দেখতে ওর মামার সঙ্গে। আসবার সময় রাস্তার দেয়ালে বিজ্ঞাপন দেখে এসেছি, অনেক আদিকালের একটি ছবি। আমার ঘরে এসে একটু বসবেন? বিকাশবাবু প্রশ্ন করলেন। ফেলুদা বলল, আগে একবার ছাদে যাব যদি সম্ভব হয়। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য এবারে সব দরজাই খোলা। সামনের দরজা দিয়ে ঢুকেই চণ্ডীপাঠের আওয়াজ পেলাম। সেই পূজামণ্ডপ থেকে আসছে জানি, কিন্তু এত জোরে আওয়াজ আগে তো পাইনি। ডান দিকেই চাইতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। সিঁড়ির পেছনের দরজাটা আজ খোলা, আর সেজন্যই দিব্যি পূজার শব্দ খুব জোরে শোনা যাচ্ছে। দূর থেকেই দেখা যাচ্ছে শশীবাবু এক মনে তুলি চালিয়ে যাচ্ছেন। কালই তো শশীবাবুর কাজ শেষ, বলল ফেলুদা। হ্যাঁ, বললেন বিকাশবাবু। ভদ্রলোকের জ্বর এখনও সম্পূর্ণ সারেনি, তাও এক নাগাড়ে তুলি সারিয়ে যাচ্ছেন।
ছাদ দেখা মানে যে আসলে রুকুর ঘর দেখা সেটা আগেই আন্দাজ করতে পেরেছিলাম। আমি ভেবেছিলাম ফেলুদা হয়তো বা আজ এই সুযোগে তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু না, ফেলুদা যা খুঁজছিল তা ঘরের একটু ঢুকেই পেয়ে গেল। তার বেশি অনুসন্ধানের প্রয়োজন হলো না। আজ বিকেলেই সূর্যের ফাঁসে বন্দী হওয়া সেই লাল সাদা পেটকাঠিটা মেঝের উপর লাটায়ের চাপা অবস্থায় পড়ে আছে। তবে সেটার উপর এতই উৎপাত হয়েছে যে দেখলেই বোঝা যায় কাল আর এই ঘুড়ি উড়বে না। ফেলুদা এই ঘর থেকে বেরিয়ে সামনের ঘরে এগিয়ে গেলেন। ফেলুদা সেখানে গিয়ে আমরা দেখলাম যে হাতের চা খাবার কাপটা রেখে দিয়ে উঠে পড়ল। একবার বৈঠকখানাটা দেখতে পারে? নিশ্চয়ই। আমরা চারজনই চা খাওয়া বন্ধ করে বৈঠকখানায় গিয়ে হাজির হলাম। বিকাশবাবুর ঘর থেকে বৈঠকখানায় যাবার কোনো রাস্তা নেই। যেতে হলে আগে একটা বারান্দা পড়ে। সেদিন মগনলাল আর উমানাথবাবু কোথায় বসেছিলেন সেটা জানতে পারি? বিকাশবাবু দুটো মুখোমুখি সোফা দেখিয়ে দিলেন। ওদিকে কি ঘর? না, আর একটা বারান্দা। আমরা যে বারান্দা দিয়ে ঢুকলাম সেটার পূর্ব দিকে। ফেলুদা দক্ষিণ দিকের দুটো পর্দা দেওয়া দরজার দিকে দেখিয়ে প্রশ্নটা করলো। ওদিকে দুটো দরজা, পিছনে দুটো ঘর। একটা বড় কর্তার অফিস ঘর ছিল, অন্যটায় মক্কেলরা অপেক্ষা করত। আমরা দুটো ঘরের ভিতরে ঢুকে মিনিট খানেক করে আবার বিকাশবাবুর ঘরে ফিরে জিজ্ঞেস করলো, গণেশটা কি কলকাতায় থাকতো না এখানে? এখানে, বিকাশবাবু বললেন। ওটা যাওয়াতে মিস্টার ঘোষালের যত না কষ্ট হয়েছে তার চেয়ে ঢের বেশি কষ্ট হয়েছে ওর বাবার জন্য। ওর মনটা ভালো করার জন্যই মিস্টার ঘোষাল এতটা আগ্রহী হয়ে পড়েছেন। ফেলুদা ইতিমধ্যে বিকাশবাবুর টেবিলের উপর থেকে ট্রানজিস্টার হাতে করে তুলে নিয়েছে। মাঝারি সাইজের মার্ফি রেডিও, চামড়ার খোলস দিয়ে ঢাকা। ফেলুদা সেটা ধরে ঘোরাতে সুইচের কোনো আওয়াজ হলো না। তারপর সেটা উল্টো দিকে ঘোরাতেই খট করে একটা শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ফেলুদার ভ্রু কুঁচকে গেল। একে, আপনার রেডিও তো খোলা ছিল। তাই বুঝি? বিকাশবাবুর চেহারাটা অন্যরকম হয়ে গেল। এদিকে ফেলুদার রেডিওটার পিছনের ব্যাটারির খোপের দরজাটা খুলে ফেলেছে। আর চোখে দেখলাম বিকাশবাবু একটা ঢুক গিললেন। 3টে ব্যাটারি রেডিওটার ভিতর দিকে বেরিয়ে এলো। আপনার ব্যাটারি তো লিক করছে, ফেলুদা বলল। বেশ কিছুদিন হলো এর আয়ু ফুরিয়েছে বলে মনে হচ্ছে। বিকাশবাবু চুপ। রেডিও আপনি শোনেন নিশ্চয়ই, কিন্তু গত বেশ কয়েকদিন আর শোনেননি। কেন বলুন তো? কোনো উত্তর নেই। আপনি যদি কিছু না বলেন তাহলে আমাকেই বলতে দিন। ফেলুদার গলায় আমার খুব চেনা একটা ধারালো সুর শুনতে পাচ্ছি। সেদিন মকরলালের কথা শোনার লোভ আপনি সামলাতে পারেননি, তাই নি? রেডিও কমিয়ে দিয়ে আপনি নিঃশব্দে চলে গিয়েছিলেন ওই দক্ষিণের বারান্দায়। দরজার পাশে আড়ালে দাঁড়িয়ে আপনি বৈঠকখানার কথাবার্তা শুনছিলেন। আপনি জানতেন মগনলাল মিস্টার ঘোষালকে শাসিয়ে গেছেন। আপনি জানতেন মগনলাল মিস্টার ঘোষালকে 30,000 টাকা অফার করেছে গণেশটার জন্য, তাই নয় কি? বিকাশবাবু মাথা হেঁট হয়ে রয়েছে। সেই অবস্থাতেই তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ। এবার আরেকটা প্রশ্নের ঠিক জবাব দিন তো। ফেলুদা ব্যাটারিগুলো টেবিলের নিচে ওয়েস্ট পেপারের বাক্সে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। সেদিন অম্বিকার ঘরের সিন্দুক থেকে গণেশ চুরি যায়, অর্থাৎ 15 অক্টোবর। সেদিন আপনি সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত কী করছিলেন? আপনি রেডিও শুনেনি, কারণ রেডিও তার 4-5 দিন আগেই বলছি আমাকে বলতে দিন। বিকাশবাবু মরিয়া হয়ে উঠলেন। ফেলুদা কথা বলা বন্ধ করে বিকাশবাবুর দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। বিকাশবাবু দম নিয়ে যেন বেশ কষ্টে তার কথাগুলো বলতে শুরু করলো। সেদিন মগনলালের হুমকি শোনার পর থেকে আমার মনে ভীষণ একটা উৎকণ্ঠা ছিল। রোজই মনে হচ্ছিল একবার সিন্দুকটা খুলে দেখি গণেশটা আছে কিনা। কিন্তু সে সুযোগ প্রথম এলো যেদিন মিস্টার ঘোষাল মছলিবাবুকে দেখতে গেলেন। উনি যাবার 10 মিনিটের মধ্যেই আমি অম্বিকাবাবুর ঘরে যাই। দেরাজ থেকে চাবি বার করে সিন্দুক খুলি। তারপর ফেলুদাকে প্রশ্নটা করতেই কারণ বিকাশবাবু থেমে গিয়েছিলেন। সিন্দুক খুলেই আপনি গণেশটা নিয়ে নিলেন, তাই না? এটা বলার পরে বাকিটা আর কিছু ফেলুদাকে বলতে হলো না। বাড়ির সবাই ইতিমধ্যে বাড়িতে চলে এসেছে। তারপর সবার সামনেই বিকাশের সেই গণেশের মূর্তিটা চুরি করার কথা স্বীকার করলো সকলের সামনে। এভাবেই ফেলুদার এই গোয়েন্দার রহস্যটির সমাধান হলো। তো দর্শক, কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন।
পরবর্তীতে নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। শুভ বিদায়।